ভাই, দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমি নজরুল ইসলাম সাচি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবীতে আমরা উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিমে, এশিয়া বলুন, ইউরোপ বলুন, আফ্রিকা বলুন, আমরা এশিয়ার থেকেও আপনার উদ্বিগ্ন এবং চিন্তিত। তাই এই মধ্যরাতে আমি অ্যাডভোকেট জনাব মাসুদ প্রধানিয়া, তিনি আইনি পেশায় নিহত আছেন সারাদিন ধরে। তারপরে এই যে ট্রাম্পের উদ্ভট যুদ্ধবাজ ট্রাম্প, নেতানিয়াহু ট্রাম্পের এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলে পৃথিবীকে অস্থির অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছেন। দেখুন, আবার নাটকের সংলাপের নাটক করে ট্রাম্প পরশুদিন একটা কার্গো ভ্যাসেলকে আটক করেছেন এবং আটক করে নিয়ে গেছেন। ইরান অভিযোগ করতেছে যে আপনি টেবিলে যখন আছেন আলোচনায়, সেই সময় আমাদের জাহাজ কেন আটক করছেন, আবার আমাকে আবার হুমকি কেন দিচ্ছেন, আমার বন্দর মানে বন্ধ করে দিবেন, সমস্ত বন্দর চ্যানেল বন্ধ করে দিবেন, বিদ্যুৎ চ্যানেল ধ্বংস করবেন। যে ট্রাম্পের এই যে যুদ্ধবাজ ট্রাম্পের এই যে আইন মানছেন না, কানুন মানছেন না। এবং পরশুদিন সাবেক রাষ্ট্রপতি প্রার্থী আমেরিকার কমলা হ্যারিস সরাসরি পাবলিক মিটিং এ আমেরিকানবাসীর সামনে অভিযোগ করেছেন যে ট্রাম্প অনৈতিকভাবে যুদ্ধ করে আমেরিকাকে বিশ্বের কাছে একটা যুদ্ধবাজ দেশ হিসাবে মুখোমুখি করেছে এবং আমেরিকার গণতন্ত্র সংকটের মধ্যে ফেলে দিয়েছেন ট্রাম্প। এই যে কমলা হ্যারিসের মন্তব্য এবং ট্রাম্পের অতিমাত্রায় সীমা লঙ্ঘন করা, তিনি আলোচনার টেবিলে নিয়ে আবার জাহাজ আটকায় দিচ্ছেন, আবার হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। ট্রাম্পকে থামানোর উপায়টা কি আছে? এখানে জাতিসংঘ এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ পাকিস্তান যে চেষ্টা করছে, পাকিস্তানের এই চেষ্টা এবং সামগ্রিক পরিস্থিতি, অ্যাডভোকেট মাসুদ প্রনিয়া, আপনি কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা? আপনার কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে? বাংলাদেশের বাংলাদেশে কি আরটা বাংলাদেশও কি আর একটু ঝুঁকির মধ্যে পড়ে যাবে তেল নিয়ে? বলুন। জি, শুনতে পাচ্ছি। আসলে হ্যাঁ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে আন্তর্জাতিক ভাবে যে যুদ্ধ নিয়ে সারা পৃথিবী একটা সংকট কাল অতিক্রম করছে, তার মধ্যে গ্যাস এবং এলপিজি, তেল, এই সমস্ত বিষয়গুলো এখন বিভিন্ন রাষ্ট্রেরই সংকট দেখা দিচ্ছে। পৃথিবীর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত রাষ্ট্রগুলোর খুবই বাজে অবস্থা। এই যুদ্ধের কারণে অনেক চাকা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি গাড়ির চাকা ধরুন, আপনার মোটরসাইকেলের চাকা ঘোরার, শিল্প কল কারখানা সবকিছুই প্রায় বন্ধের উপক্রম হয়ে গেছে। আর আমাদের দেশে তো হচ্ছে এখন হুজুকে আমরা বাঙালি, আমাদের পর্যাপ্ত তেল থাকার পরেও, মজুদ থাকার পরেও আমরা অতিমাত্রায় দেখবেন যে আমাদের রমজানের সময় সারা পৃথিবীতে, বিশেষ করে রমজান মাসে অন্যান্য দেশে সবকিছুর দাম কমে, আমাদের দেশে বাড়ে। তো পরে বাড়ার কারণটা কি দেখা গেল? আমার দরকার ধরেন 1 কেজি চাউলের দরকার আজকে, আমি কিনি 50 কেজি চাউলের বস্তা। তো এই জন্য হয়তো বাড়বেই। এখন এই যে তেল নিয়ে হইচই, এবং চোরাকারবারিরা যারা ব্যবসা ট্যাবসা করবে তারা অবৈধ ব্যবসায়ীরা সুযোগ খুঁজতেছে যে কি করবে। এগুলা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। আর ট্রাম্পের কথা বললে সে একটা আসলে উন্মাদ পাগলের মতো, এটা আমরা বলি আসলে, কিন্তু আসলে এটা ঠিক না। আমেরিকার নীতি হচ্ছে এখন তারা ইহুদিদের কথা মতো চলতে হয়। এখন তাদের যেই সরকারে আসবে, যাকেই আপনি ওই প্রেসিডেন্টে আসবে, তারা ওখানকার নীতি অনুযায়ী চলতে হবে। ওই দেশের মিডিয়াগুলা একবারে ইহুদিদের দখলে। আপনার ও দেশের যেই আমেরিকার যে আপনার যুদ্ধ অস্ত্র যে কলকারখানাগুলো আজ দেখতেছেন, আপনার শিল্প যেই তাদের শিল্প নীতিটা তৈরি হয়েছে যুদ্ধে অস্ত্র তৈরি করার মাধ্যমে, এবং এগুলার ম্যাক্সিমাম মালিকই হচ্ছে ইহুদিরা। এবং আপনার সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর কমান্ডারদের মধ্যে বেশিরভাগই দেখবেন যে ইহুদিদেরকে প্রাধান্য দিচ্ছে। এবং তারা ওই যে ইহুদির যে লবিস্ট এবং ভোট ব্যাংকের কারণে তারা যেই আসুক না কেন, ট্রাম্প সহ যেই আসুক না কেন, তারা ওই যুদ্ধ করতেই হবে ইহুদিদেরকে মন রক্ষা করার জন্য। এই জন্য তারা ইসরায়েলের পক্ষ নিতেছে। এখন ইসরায়েলের এই পক্ষ নিতে যায় আমেরিকা তার নিজের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, সারা পৃথিবীর সাথে সম্পর্ক খারাপ করছে।
এখন যুদ্ধ যুদ্ধ খেলায় কিন্তু আমেরিকা লস নাই। আমেরিকা তার মিত্র দেশের কাছে এই তেল বিক্রি করছে উচ্চ দামে, বলছে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে লাভবান হচ্ছে কে? চীন। লাভবান হচ্ছে যে আপনার এখান আপনার ইয়ে লাভবান হচ্ছে, রাশিয়া লাভবান হচ্ছে। লাভবান হচ্ছে যুদ্ধ মারা যাইতেছে লোক, সৈন্য মারা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের লোকজনের বেশি মারা যাচ্ছে, বেসামরিক লোকজন মারা যাচ্ছে, ইসরায়েলের মারা যাচ্ছে, বা ইরানের সাধারণ মানুষ মারা যাচ্ছে। এখন এই যুদ্ধটাকে এক জয় জয় নিতে সবাই চায়। এখন আমেরিকার মতো একটা পরাশক্তি যখন দেখতেছে প্রত্যেকটা ফ্রন্ট তারা যুদ্ধ করতে গিয়ে নেভাল বেসে ধরা খেলো, তারা এয়ার বেসে ধরা খেয়েছে, এবং ল্যান্ড মাইন্ডে আসবে যখন, তখনও বলছে যে আমরা ল্যান্ড মাইন্ডে আমরা নামবো, সেখানেও পারতেছে না। এখন দেখতেছে চতুর্দিক থেকে সারা পৃথিবী দেখতে জনগণ সহ সারা বিভিন্ন জায়গায় যুদ্ধের বিরুদ্ধে মিত্র রাষ্ট্রগুলো আসছে না, এবং জনগণ, বিভিন্ন দেশের জনগণ যুদ্ধের বিরুদ্ধে নামছে। সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভিতরে যে প্রশাসন আছে, জি, মধ্যবর্তী নির্বাচন, এই এক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে চীন রাশিয়া এই যুদ্ধটাকে থামিয়ে দেওয়া দিয়ে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল অবস্থান করা, এবং বাংলাদেশের মতো দেশগুলা যে একটা তেল নিয়ে একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, এক্ষেত্রে চীন এবং রাশিয়ার কাছে সামনে কি কূটনৈতিক পলিসি আছে? চীন তো পেট্রোইয়েন দিবেন, কিন্তু ট্রাম্প যদি এখন সব বন্দরগুলো আপনার মানে উল্টাপাল্টা বোম্বিং করে বন্দরগুলো ক্ষতিগ্রস্ত করে, হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেই, সেক্ষেত্রে তো আমরা বাংলাদেশ মানে উন্নত স্বল্প উন্নত দেশ বাংলাদেশ, আপনার ফিলিপাইন, শ্রীলঙ্কা, আফ্রিকার দেশগুলো তার সংকট তার জটিল থেকে জটিল হবে। সংকট আসলে জটিল থেকে জটিল হবে ট্রাম্পের এই পাগলামির কারণে। কারণ সেক্ষেত্রে চীন রাশিয়া কি ভূমিকা রাখতে পারে আপনার কাছে? চীন আর রাশিয়ার এখানে কার্যকরী ভূমিকা রেখে রাখতে পারে জাতিসংঘকে সামনে এনে, ডক্টর দেখুন মাসুদ প্রধানিয়া, চীন এবং রাশিয়া। দেখুন এখন 6টা রাষ্ট্রের মাত্র ভেটো দেওয়ার ক্ষমতা আছে, আর কারো ক্ষমতা নাই। জি। তো এখন 6টা রাষ্ট্রের মধ্যে যে 6টা রাষ্ট্র পৃথিবীটাকে হুম। ধরতে গেলে এখন পৃথিবীর মালিক 6 রাষ্ট্র, আর আমরা যারা অন্য মধ্যবর্তী রাষ্ট্রগুলো Excuse me, আছি, আমরা তাদের নজরুল প্রজার ভাই, মতো হয়ে গেছি। নজরুল ভাই, এখানে এক ধরনের জাতিসংঘটাই এক তো ধরনের ছয়টা রাষ্ট্র, কোন বৈষম্যপূর্ণ। কোন 6টা রাষ্ট্র? সেখানে 6টা রাষ্ট্র কি কি ভেটো ক্ষমতার অধিকারী? এক্ষেত্রে আমরা দেখুন সাম্প্রতিক আপনার বা সরকার 47,000 কোটি টাকা লোন নিছেন, আবার 37,000 কোটি, 75,000 কোটি টাকা সরকার লোন নিয়েছেন। তার সরকারের কাছে ঋণ এবং বিশ্বব্যাংকের তো লোন চেয়েছেন। সরকারের কাছে সংকট সমাধানের উপরে নিজস্ব ইনকামের রাষ্ট্রীয় ইনকামও তো বাড়াতে পারছেন না, এবং যে সরকার ঋণের উপর আছেন, সেক্ষেত্রে সরকারের উপরে বাড়তি ঋণের একটা চাপ পড়ে গেল না? পাশাপাশি জনগণের উপরে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া, এমনি অর্থনৈতিক দুরবস্থা। শেখ হাসিনা আগের সরকার, ফ্যাসিস্ট সরকার তো এটাকে দেউলিয়া করে দিয়ে গেছে। দেউলিয়া তো অর্থনীতির উপরে, বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতা আসছে 2 মাস হয় নাই। সেক্ষেত্রে যুদ্ধটা যদি বিলম্বিত হয়, তাহলে সামনে তেল নিয়ে তো সরকার আরো কি সংকটের দিকে পড়ে যাবে না? এবং সরকারের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ তারা চলে আসবে মাসুদ প্রধানিয়া জি জি, বাংলাদেশে। অবশ্যই অবশ্যই। এখানে দেখা যাচ্ছে আমাদের যেই সরকারে আছে, আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারও ঋণ নিয়েছে আইএমএফ থেকে, শর্ত সাপেক্ষে তাও। পরবর্তীতে ডক্টর ইউনূস আসছে, উনিও মধ্যবর্তী সরকার হিসেবে ওনারাও ঋণ নিয়েছেন। আর এই সরকার তো এসে তাও ঋণ নিচ্ছে, মানে ওই ঋণের বোঝা আমাদের জনগণকেই পোহাইতে হবে। কারণ আপনি যেখানে যাবেন, যে সেক্টরে যাবেন, সেই সেক্টরে প্রবলেম হচ্ছে। আমাদের বাংলাদেশ বিমানগুলা এই শুধুমাত্র এবারে শুনলাম যে বাংলাদেশ বিমানের আয়ের উৎসর দিকে যাচ্ছে, মানে লাভের মুখ দেখছে। তো এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগুলা বের করে সবাইকে নিয়ন্ত্রণ করা, সব ক্ষেত্রে সরকার সফল হইতে কষ্ট হচ্ছে। আমরা তো জটিলতা, বিভিন্ন সমস্যা। আর এই যে তেলের কথা বলছেন, তেলের দামটা একটু সামান্য বাড়িয়েছে, কিন্তু তারপরেও আপনার এখানে সরকার ভর্তুকি দিচ্ছে। তেল, গ্যাসের যেটা এলপিজি, এগুলার ভিতরে ভর্তুকি দিচ্ছে সরকার। আর ভর্তুকি দিতে গিয়ে হাজার হাজার
মার্কিন ডলার সেখানে দিতে হচ্ছে, লক্ষ লক্ষ মার্কিন ডলার যাচ্ছে, এই ভর্তুকিটা সরকার দিচ্ছে, কিন্তু আদত পাশাপাশি এটা আপনার শুনেছি। নেতানিয়াহু তো এই ঝামেলাটা বেশি করতেছে। নেতানিয়াহু যুদ্ধবাজ, নেতানিয়াহুর ইসরায়েলেও অশান্তি, শান্তিবাদীরা মিছিল করতেছে, লেবানন ওদিকে আবার তছনছ করতেছে। গ্রেট ইসরায়েল করবার জন্য আমেরিকাকে সামনে রেখে ইরানকে কোণঠাসা করে তারা লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করার একটা কঠিন একটা মানে যুদ্ধ চালাই যাচ্ছে। তো এই ক্ষেত্রে নেতানিয়াহুকে তো ধরেন এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আন্তর্জাতিক আদালতে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, এবং ট্রাম্পের শেল্টারের কারণে নেতানিয়াহু তো এই স্পর্ধাটা পাচ্ছে। নেতানিয়াহুকে কিভাবে থামানো যায় এই যুদ্ধবাজ নেতানিয়াহুকে? সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য, ওআইসি, জাতিসংঘ, চীন, রাশিয়া, নেতানিয়াহুকে থামানোর উপায় কি আছে মাসুদ পৌদানিয়া? এই যুদ্ধবাজ নেতানিয়াহু, মূল নাটের গুরুত্ব নেতানিয়াহু। শুনেন, নেতানিয়াহুকে থামানোর কোনো ওষুধ নাই, একমাত্র তাদের সাথে যুদ্ধ করা ছাড়া, আরব রাষ্ট্রগুলো একত্রিত হয়ে যুদ্ধ করা ছাড়া তাদের কোনো বিকল্প পথ নেই। কারণ ইসরায়েল জাতিটা তাদের বেলফো চুক্তির মাধ্যমে যে আসলো, তারপর থেকে গ্রেটার ইসরায়েল করার জন্য তাদের প্ল্যান, এবং তাদের বই পুস্তক থেকে শুরু করে তাদের সমস্ত কিছু, শিশুদের কাছ থেকে শুরু করে সবাইকে শিখাচ্ছে যে প্যালেস্তাইন, তাদের ইসরায়েল রাষ্ট্রটা বৃদ্ধি করতে হবে। তাদের প্ল্যান, তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারাও এগুলো শিখাচ্ছে। এখন আপনি তারা চেষ্টা করতেই থাকবে যে কিভাবে তারা এটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আরব রাষ্ট্রগুলা দখল করা যায়। এখন তো আমেরিকার উপরে তারা নির্ভরশীল ছিল, এখন আমেরিকা মাইর খাচ্ছে এবং তাদের আমেরিকার বেসগুলা পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্লেনগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের স্যাটেলাইটের বিভিন্ন নিচ থেকে যে বসাইছে এগুলো সব ধ্বংস করে দিছে ইরান, রাশিয়া এবং চীনের সহযোগিতায়। তারপরে যেখানে যেখানে তাদের শিপ টিপ যা যা ছিল, অনেক কিছু, তেলের বেস টেস সব কিছুই কিন্তু আক্রান্ত করছে। যার কারণে এখন তারা সুযোগ খুঁজতেছে কিভাবে কি করা যায়। আপনি দেখেন, দুই দিন আগে শুনলাম ইসরায়েলের সামনে কিন্তু এখন একমাত্র। পাশাপাশি আমি আজকে ইতিহাস দেখলাম, 1951 সালে মোসাদ্দেক যখন ইরানের প্রাইম মিনিস্টার ছিলেন, এরপরে 1979 সালে ইরান বিপ্লবের পরে 1984 সালেও কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ মিত্র হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের রাজনীতি করছিল। 1984 থেকে 27 সাল, তখনও কিন্তু 5 শতাধিক জাহাজে পাল্টা আক্রমণ ঘটনা ঘটেছিল, এবং 430 জন নাবিক মারা গিয়েছিলেন 1984 থেকে 87। এই যে হরমুজ প্রণালী, মানে আপনার ইহুদি খ্রিস্ট বিশ্ব, ইউরোপ, আমেরিকা, এরা হরমুজ প্রণালীর উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য এই যুদ্ধ তো নতুন করতেছে না। 1951 করেছে, 1984 করেছে, এবার তৃতীয়বার আমরা দেখছি তারা অনৈতিকভাবে যুদ্ধ করে হরমুজ প্রণালী কর্তৃত্ব নিতে চায়। এটা আসলে কি হরমুজ প্রণালী কি তাদের পূর্বের থেকে টার্গেটেড? সেটা তো বলছে, মানে অতীত থেকে টার্গেটেড একটা প্রণালী, এটা তারা তাদের এখন নিয়ন্ত্রণ নিতে আপনার চায়। বলেন, পেট্রোডলারকে যদি আব্দুল আপনি চেয়ারম্যান বলেন। পেট্রোডলার যদি ঠিক রাখতে হয়, পেট্রোডলারকে টিকিয়ে রাখতে হলে হরমুজ দখল ছাড়া আমেরিকার হাতের কোনো অপশন নাই। আপনি দেখেন, অলরেডি ইরান ঘোষণা দিয়েছে যে আপনারা হুম। ডলার ব্যতীত যে কোনো ইয়ানে যদি আপনারা কিনেন বা অন্য দেশের মুদ্রায় যদি আপনারা তেল গ্যাস কিনেন, এলপিজি কিনেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনারা নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি আপনি ডলারে কিনেন তাহলে নিতে পারবেন না। এখানে কিন্তু একটা মেসেজ আছে, এই মেসেজটা কিন্তু চীনের, সরাসরি চীনের মেসেজ, এই পেট্রোডলারটা। আর পেট্রোডলারটা এখানে যদি এরকম হয় যে ধরেন সব খুলে দিলাম কিন্তু আপনি ডলারে বিক্রি করতে পারবেন না, তাহলে আমেরিকার তো এখানে আর পেট্রোডলারের রাজনীতি থাকছে না। এখানে 20% পৃথিবীর তেল গ্যাস এলপিজি বিক্রি হচ্ছে, সারা পৃথিবীর 20%। ভাবা যায়? এই হরমুজ প্রণালী দিয়ে এগুলো যাচ্ছে। কাজেই এই জায়গাটা যদি অলরেডি হাতছাড়া হয়ে গেছে কার, আমেরিকার, এখন তাদের তো এখন পৃথিবীর সবার কাছে লজ্জা, এবং মিত্র দেশগুলোর কাছে, যাদেরকে আমেরিকা বলে আমরা নিরাপত্তা দিব, তাদের কাছে লজ্জার, এখন কেউ এগিয়ে আসতেছে না। এই বিভিন্ন প্রবলেম, এই জন্যই তো তারা এখন পাগল হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এখন আমেরিকার বোম্বিং করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। আপনার এখন পারমাণবিক বোম যদি এখন সেখানে ইউজ করতে যায় তাহলেও প্রবলেম। আপনি দেখেন
এখন এখানে যদি ইরানের ভিতরে পারমাণবিক বোম মেরে দেয় কোনো কারণে, এই পাগলাটে খেপাটে ট্রাম্পের কথা বলছি, যদি কোনো কারণে সে, আপনি বলছেন যে বিদ্যুৎ গ্যাস ক্ষেত্র বা অন্যান্য জায়গায় যদি বড় ধরনের হামলা করে দেয়, এখন কি করার আছে? কিন্তু সাময়িক যদি ক্ষতিও হয়ে থাকে এই দেশগুলার, ইরানের, কিন্তু বড় ধরনের দখল করে রাখতে পারবে না। সাময়িক ক্ষতি করতে পারবে, ধ্বংস করতে পারবে, কিন্তু দখল করে রাখতে পারবে না, এটা তারা বুঝতে পারছে। কাজেই এখন ইরানের সাথে গোপন গোপন চুক্তি করার জন্য কিন্তু পাকিস্তানকে এদিক দিয়ে নাগে লাগিয়ে রাখছে। ওই মুখে মুখে বড় বড় বলি দিচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে তারা তাদের সৈন্যরাও যুদ্ধ করতে চাচ্ছে না। আমরা একটা জিনিস, আপনি একটা নিউজে দেখলাম যে আমেরিকার এখন সৈন্যরা যুদ্ধ করতে চাচ্ছে না, যে না, আমরা কেন কেন ওখানে যাব যুদ্ধ করব, কেউ নিরাপদ না। কারণ সেখানে গেলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আচ্ছা, ড্রোনের সামনে আপনাকে কেউ এই দাঁড়িয়ে থাকতে পরিস্থিতিতে পারতেছে না। বাংলাদেশ কি এখন আগামী দিনে যদি সমুদ্র পথে ট্রাম্প নেতানিয়াহু আবার যুদ্ধটাকে প্রলম্বিত করে, সেক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সেভ করার জন্য রাশিয়ার সাথে বিশেষ করে রাশিয়ার কাছ থেকে তেল পেট্রোলিয়াম নেওয়ার সেই জায়গাতে সেই পথে হাঁটা বাংলাদেশের উচিত হবে? সবাই বাস্তববাদী বাংলাদেশকে এদিকে যেতে বাধ্য করবে এটা তো, এছাড়া তো কোনো পথ পরিস্থিতি? দেখছি না। এছাড়া তো পথ দেখছি না। অলরেডি ইতিপূর্ব কারণ দেখলাম যে ভারতের কাছে তো রাশিয়া, ডিজেল নিচ্ছে, কিন্তু পেট্রোলিয়াম সহ আপনার সিএনজি পেট্রোলিয়াম, হ্যাঁ, এলএনজি পেট্রোলিয়াম যে বিকল্প বা জ্বালানিগুলো আছে, সেগুলা তো যদি হরমুজ প্রণালীতে আসার ওইটা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সরাসরি রাশিয়ার কাছে কি এই ক্ষেত্রে সহযোগিতা চাইতে পারে? চাইতে এই পারে ক্ষেত্রে অলরেডি আমেরিকা তো। আমেরিকা বিধিনিষেধ দেয় নাই, না না, আমেরিকা বলছে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের দিকে যেতে পারে। আমেরিকা অলরেডি 1 মাসের জন্য, আপনি দেখেন, ইরান থেকে তেল কেনার জন্য 1 মাসের জন্য, এবং রাশিয়া থেকে 1 মাসের জন্য অলরেডি বলছে যে আপনারা কিনতে পারবেন। এই 1 মাস নিষেধাজ্ঞা শিথিল করা হলো, অর্থাৎ উনি শিথিল করে দিয়েছে, যে কেউ দেশ কিনতে পারে। এখন কিন্তু ওনার নিষেধাজ্ঞার আওতায় নাই, ওনার ডলারের আওতায় এখন রাখে নাই। উনি বলছে বেচক, ওনারা রাশিয়া বেচক, তেল বিক্রি করুক, ইরান বিক্রি করুক, আপনারা কিনেন, অসুবিধা নাই। আপনাদের খেয়াল করছেন কিনা, এরা কিন্তু বলছে। এগুলা কি? এগুলা মানে দামটা কমানোর জন্য, যে বিশ্ব বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, পৃথিবীকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য, শক্তি প্রদর্শনটাকে, ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, পেট্রো ডলারটাকে ঠিক রাখার জন্য এই আমেরিকা এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে। প্রকৃত অর্থে অর্থে আপনি দেখেন, আরব কান্ট্রিগুলো আস্তে আস্তে আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। না, আমরা যেটা দেখছি, কয়েকটা রাষ্ট্র তো ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে না, এদিকে গেলে আমাদের কোনো ফায়দা হচ্ছে না। এই হলো পরিস্থিতি আর কি। জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ প্রদানিয়া। তো বাংলার জন্য এই সংকট মোকাবেলা করবার জন্য বাংলাদেশকে যে অপরচুনিটি আছে আন্তর্জাতিক মেরুকরণে, বিশেষ করে পেট্রোলিয়াম সিএনজি সহ, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন তেলে সেচের ক্ষেত্রে একটা সংকট দেখা দিয়েছে, এবং বিশেষ করে যারা রাইট শেয়ার আছেন, এই বেকার জনগোষ্ঠী, তাদের উপর প্রভাব পড়েছে। তো বাংলার জন্য অচিরেই সমস্যার সমাধানের জন্য সেইভাবে কৌশল অবলম্বন করে, এবং ইরান ইসলামাবাদে যাচ্ছে না। ট্রাম্প আবার টেবিলে নিয়ে ইরানকে মানে অপ্রস্তুত এবং টেবিলে নিয়ে আবার ট্রাম্প বন্দর কেন্দ্রিক যুদ্ধটা অলরেডি শুরু করে দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে সৌদি, দুবাই, কাতার, তারা কোন দিকে হাঁটতে চাচ্ছে? তারা তো অলরেডি, কাতার বলেছে তুমি তোমার ঘাঁটি এখান থেকে নিয়ে যাও, এবং এর মধ্যে আপনি দেখেছেন সৌদি আরব আবুধাবি বলছে, ইরানের সাথে কূটনৈতিক আলোচনা শুরু করছে। তা এখন মধ্যপ্রাচ্য তো দেখলো সব ট্রাম্প রাষ্ট্র তাদের চলে আসবে, রক্ষা আপনি করতে দেখবেন। পারছে না। ট্রাম্প রক্ষা করতে পারছে না। এখন পাচ্ছে না। মধ্যপ্রাচ্য কি তুরস্ক, পাকিস্তান, ইরানকে নিয়ে নতুন একটা কূটনৈতিক সমীকরণ দিকে হাঁটার একটা দিকে যাচ্ছে মনে হয় আপনার? আর 2-3 মিনিট বলুন। সেটাই সেটাই এই জন্যই তো দেখেন, আপনি খেয়াল করছেন কিনা, তুরস্ক, যদিও আমরা প্রকাশ্যে তুরস্কের কোনো কিছু আমরা চোখে দেখছি না, তুরস্ক কিন্তু এক ধরনের রাজনীতি তারা করে যাচ্ছে সেখানে। এই জন্যই কিন্তু অলরেডি ইসরায়েল তুরস্ককে হুমকি দিয়েছে যে পরবর্তী টার্গেট হলো তুরস্ক। কেন তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক, ইরানের সম্পর্ক, বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর সাথে যে সম্পর্ক, এবং তাদের কি আলোচনা হচ্ছে ভিতরে ভিতরে, সবকিছু কিন্তু প্রকাশ পাচ্ছে না। আর এর পিছনে তো কাজ করতেছে চীন এবং রাশিয়া কাজ করতেছে। তো কাজেই পৃথিবীটা কিন্তু এমন একটা পর্যায়ে আছে এখন, যে
তৃতীয় শক্তি উদ্যানের জন্য আমেরিকাকে এবং আমেরিকার লবিস্টদেরকে এবং এই ইসরায়েলিদেরকে ক্ষমতাচ্যুত থেকে তাদের করার জন্য কিন্তু কাজ চলছে। এটা প্রথম থেকেই কাজ চলছে। এবার এসে শুধুমাত্র ইরান সেই কাজটা পুরোপুরি দেখাইলো। আসলে ইরানের যুদ্ধটা মাধ্যমে আমেরিকার শক্তিটাকে কি সারা পৃথিবীর সম্মুখে দেখালো, যে তাদের অস্ত্র এবং তাদের যেই যুদ্ধর যেই আছে সেগুলো আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এগুলা কোনো কিছুই কাজে দিচ্ছে না। এগুলা দ্বারা কোন দেশকে রক্ষা করতে সে পারছে না, নিজের দেশের সৈন্যদেরকে রক্ষা করতে পারছে না। কাজেই এটা কিন্তু একটা সারা পৃথিবীর কাছে মেসেজ। ভবিষ্যতে যে হবে না এই কথা বলতে পারতেছি না, তবে আমেরিকার শক্তি হ্রাস পাবে এবং আমেরিকার পতন এবং ভাঙ্গনের দিকেই যাবে একটা সময়, আমার মনে হচ্ছে এখন এটা জি অতি আপনি শীঘ্রই। ট্রাম্পের এই গতমির কারণে কি আমেরিকাতে সামনে মধ্যবর্তী নির্বাচন, কি নির্বাচনের পাল্টা জনগণের হাওয়াটা কি ডেমোক্রেটের দিকে যেতে পারে আপনার মনে হয়? কারণ আমেরিকার জনগণের 66% যুদ্ধ চায় না। কমলা হ্যারিস পরশুদিন বলছেন অনৈতিক যুদ্ধে জড়িয়ে আমেরিকাকে বিশ্বের কাছে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে এবং আমেরিকার গণতন্ত্রকে এই প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছেন মিস্টার ট্রাম্প। বিরোধী শিবিরের অভিযোগ, জনমত সামনে কি নির্বাচনে ডেমোক্রেটদের পালের দিকে কি বাতাসটা বইতে পারে? আপনার কাছে কি মনে হয় আমেরিকার? অলরেডি ডেমোক্রেটিক পার্টির অবস্থান ভালো হয়ে গিয়েছে যুদ্ধের কারণে। কারণ ট্রাম্প এমন কিছু দেখাইতে পারে নাই যে ইরানের কাছে এমন কোনো অস্ত্র আছে, যে অস্ত্র বা যে পারমাণবিক শক্তি দ্বারা ইরান থেকে আমেরিকার সরাসরি গিয়ে আঘাত করবে। যেমন যেরকম রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়া সরাসরি হস্তক্ষেপ বা আইসিবিএম তৈরি করে রাখছে, কিন্তু এরকম কিছু কোনো অস্ত্র ইরানের কাছে আছে বলে ট্রাম্প কিন্তু তার ট্রাম্প সরকার প্রমাণ পারে নাই। কাজে এই যুদ্ধে তাদের তাদের কোনো লাভ হয় নাই এবং শুধু নেতানিয়াহু এবং ইসরায়েলের সাথেই এই যুদ্ধে ট্রাম্প এসেছে, এটাই জনগণের কাছে প্রকাশিত হয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনে একদম বড়ডুবি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটাই জনমত জরিপ বোঝা যাচ্ছে যে 70% মানুষ সেখানকার ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যে তাই বোঝা যাচ্ছে যারা আমেরিকায় আমাদের প্রবাসী ভাইরা আসছে বা তারা আছে, তাদের কাছ থেকেও তারা নিরপেক্ষভাবে তারা জরিপে এরকমই বলতেছে যে ট্রাম্পের এক এক সময় এক এক কথা বলা, এক এক দেশের সাথে যুদ্ধ নীতি তৈরি করা, বুঝে না বুঝে এক এক সময় এক একটা বলা, একটা হাস্যরসের তৈরি করছে আর কি। জি আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়ে বৈশ্বিক বাস্তবতায় আপনি এই আসলে বিশ্বটা আমাদের, আমরা যারা সচেতন নাগরিক আছি, শান্তিবাদী, আমরা শান্তিবাদী দলের একজন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কারণ অনুন্নত দেশ যারা, আমরা বৃহৎ রাষ্ট্রের উপর নির্ভরশীল। এই বিশেষ করে পঞ্চশক্তি যে পৃথিবীতে আছেন, আজকে আমাদেরকে এই দেশগুলাকে অতিমাত্রায় বাস্তব পরিস্থিতি তাদের উপর নির্ভর করতে হয়, তেলের জন্য, পেট্রোলের জন্য, অন্যান্য বাণিজ্যের জন্য। এই জন্য অচিরেই যুদ্ধ থেমে যাক, যুদ্ধ ট্রাম্প যেন তার আত্মোপলব্ধি হয়, আমরা সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ করি এবং আমরা সচেতন আওয়াজ ছুড়ে দিই যে যুদ্ধটা থেমে যায়। বিশ্বের বাজারে যে অনিশ্চয়তার মধ্যে বিশ্ব চলে যাচ্ছে, এই অনিশ্চয়তা থেকে বিশ্ব পুনরুদ্ধার পাই এবং এশিয়া বলুন, আফ্রিকা বলুন, ইউরোপ বলুন, সবাই যেন এই যুদ্ধটা থেমে যায় এবং মানে যুদ্ধ নয়, শান্তির দিকে পৃথিবীতে যাই। সেই বার্তা দিয়ে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তিবাদীরা। আবার অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, আপনাকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম আমি নজরুল ইসলাম সাচি এখানে শেষ করছি। আপনার সাথে অন্য কোনো আয়োজনে আগামীতে আমাদের দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।